সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলা টেলিভিশনের প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের চালচিত্রের নতুন একটি পর্বে। আর এই অনুষ্ঠানের পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকছি আমি নোমান। ঐতিহ্যের খোঁজে আজ আমরা চলে এসেছি রূপগঞ্জের তারাপথে, শীতলক্ষার শান্ত নদীর তীরে, যেখানে পুনর্জীবিত হচ্ছে বাঙালির হারানো গৌরব ঢাকাই মুসলিম। শীতলক্ষার তীর ঘেঁষা এই তারাপথেই সরকারি পৃষ্ঠপোষকতায় ওই গবেষকদের নিরলস প্রচেষ্টায় ফিরে আসছে ঢাকাই মুসলিমের সেই সোনালী ঐতিহ্য। একসময় এই মসলিন ছিল কিংবদন্তি। এর সূক্ষ্মতা, মসৃণতা ও বুননের রহস্য ছিল বিশ্বজুড়ে আলোচনার বিষয়। আজ আমরা সেই গল্পেরই নতুন এক অধ্যায় দেখব। কি বুঝতে পারি একটু? আপনি এখানে কি করছেন? মানে চরকায় এত সুন্দর করে মনোযোগ দিয়ে যে সুতার কাজ করলাম, তুলাতে সুতা বানাই। আচ্ছা, এই সুতার কাজ কি বিশেষ কিছু, মানে অন্যান্য যেভাবে বুনন করা হয় এটাও কি একই, না এটা একটু ডিফারেন্ট? এটা হচ্ছে আলাদা, অনেক কষ্ট এটার কামরা। এই সুতো এটা কি কোনো সাধারণ সুতো না বিশেষ? না, সাধারণ তুলা না, এটা অনেক দামি তুলা। তারপরে এটা দিয়ে অনেক কাজ করা যায় সুন্দর মতো। এটা তো খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয়। তো এই কাজের সময় কি আপনার বিশেষ কোনো মনোযোগ বা ধৈর্য ধরতে হইব। সুতা অনেকবার ওই সিরে এটা ধৈর্য ধরে কাজ করতে হইব, মাথার ব্রেন খাড়ায়া তারপরে কাজ করতে হয়। এই কাজ শেখানোর জন্য কি আপনাদের বিশেষ কোনো প্রশিক্ষণ দেওয়া হয়েছে কি? ম্যাডামের আঙ্গরে শিখাইছেন, আঙ্গরে শেখার পরে আমরা শিখলাম। এইখানে যে তুলো, এটা কি করছেন তুলোতে? এগুলো ঢাকায় মুসলিম হাউস, মুসলিম শাড়ির সুতা বানাচ্ছে। এই তুলো দিয়ে কি সুতাটা হয়? হ্যাঁ। এই তুলোর বিশেষত্ব কি? এটা কি স্বাভাবিক তুলো, মানে নর্মাল যেটা আমরা সবসময় পাই ওরকম? না, এটা হচ্ছে কার্পাস তুলা। এটা গাছ থেকে এমনি ছাড়া আন্য দেয় আমাদের, পরে আমরা যে তুলো বিছিয়ে দিয়ে পরে তুলা ফেটে পরে আমরা সুতা করি। এই মুসলিমের এই সাথে আপনি কীভাবে জড়িত হলেন, মানে এটা তৈরির সাথে? স্যারে এটা যখন নতুন উদ্বোধন করছে পরে আমরা বাসা থেকে শুনছি এখানে যে কাজ শিখাইতেছে, পরে আমরা আসলাম। ম্যাডামে আমাদের কাজ শিখাইছে, 5-6 মাস সময় লাগছে কাজ শিখতে। ত্যাগ প্রতীক্ষা ধৈর্যের পরে একটা শিল্প আসছে, তারপরে আপনার কেমন অনুভূত হয়? আমাদের ভালো লাগছে এই কাজটা করতে, যে আমরা যে মুসলিম শাড়ি তৈরি করার জন্য সুতো তৈরি করতে পারছি। আচ্ছা, এই কাউন তৈরির প্রক্রিয়া যদি বলতে হয়? এই যে বিছি তুলা দিয়ে আর কি, কার্পাস তুলা দিয়ে যে তুলাটা বাড়ি করে প্রথমে এরকম বাড়ি করে, আর পরে যে হাতে ফেটি, হাতে এখন ফেটে সুন্দর করে সমান করে ফেটার পরে আমরা সুতো করে চিকুন, যে হাতের মধ্যে নিয়ে আমরা চিকুন সুতো আনতে হবে। আপনাকে কি করছেন এই তুলোতে? এই তুলা দিয়ে সুতা বানাচ্ছে, তুলারে ফেটতে হয়, ফেটে তারপরে এই তুলা দিয়ে সুতা বানাতে হয়। তুলা আপনি হাত দিয়ে? হ্যাঁ, হাত দিয়ে ফেটি ফাটবেন? হ্যাঁ, দেখেন তো, আমি দেখি তো। এইভাবে ফেটতে হয়। এই যে আমি যেটা করছি ঠিক আছে?
না ওইভাবে না, ওইভাবে হইলে গুটলি 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 হবে। আচ্ছা, এই যে এইভাবে এইভাবে দিলে সুতাটা আসবে। হাতের ছোঁয়ায় এই মোলায়েম তুলো থেকে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম সুতো। এখন আমি ঢাকার মুসলিম শাড়ি সুতা নাটাই করতেছি। নাটাই করার পরে আমাকে এই সুতাটা ওই ববিন হেন যায়, হেন গেলে হেন ববিন করে, হেনতে নাইলে এটা পরে আবার আরেকজনে লাসি করে। লাসি করার পরে আমগো কাছে আইয়ে, আমগো কাছে আইলে মনে করে যে খই দিয়া আমরা সুতাটা মার করি। খই দিয়া এই সুতাটা মারকরণ করতেছি। মারকরণ করার পরে সুতাটা সরামু চরকির মধ্যে সরাইয়া নাটার মধ্যে আমরা নাটাই করবো সুতাটা। নাটাই করার পরে সুতাটা শুকাইলে আবার খুলবো, খোলার পরে ওই জায়গায় দিমু, হেন আবার ববিন করবো। সুতাটা মানে আওলা থাকে না, এই মানে খইয়ের মারটা দিলে সুতাটা শক্ত হয়। আমাকে খইয়ের মার দেওয়া শেষ, এখন চরকি মেলে সরামু। এই যে খইয়ের মার দেওয়া শেষ, চরকির মেয়েতে এটা সরাইতেছি। সরানোর পরে আমরা আবার নাটাই করবো। নাটাই করার পরে শুকাইলে এটা আবার খুললে মনে করে ওই যে তানির কাছে দেয়, তানি আবার ববিন করে। ববিন করার পরে মনে করে যে আরেকজনে দেয়া মনে করে যে ফ্রেম করে টানা আটে। আটার পরে মনে করে যে আবার আটার পরে যে এটা ছানার মাই দেয়, ছানা লওয়ার পরে আবার এটা নরদের মেরে পেঁচায়। পেঁচানোর পরে তাঁতিকো কাছে যায়, তাঁতিরা আবার শাড়িটা এই মুসলিম শাড়িটা তৈরি করে। আমি ঢাকায় মুসলিম শাড়ি হাউজে ছিলাম। ছোটবেলা দাদার কাছ থেকে গল্প শুনছি, পুরোনো দিনের এর একটা ঐতিহ্য। সারাগর থেকে এই কাজের প্রশিক্ষণ নিয়ে এখন আমি জায়গায় ভর্তি হয়ে কাজ করতেছি। এই পুরোনো ঐতিহ্য 170 বছরের চেয়েও বেশি। এই কাজটা এখন দেখতেছি, দেখার পরে আমরা নিজের হাত দিয়ে এই সুতা তৈরি করি, এই সুতা দিয়ে এই শাড়ি তৈরি হয়েছে। এই শাড়ি সারা বিশ্বে মানে দেখতেছে, বিশ্বে নিতেছে, কিংবা আমরা বাংলাদেশের নাম হইতেছে। আর এই বাংলাদেশের জন্য কিছু করতে পারতাছি, সেই জন্য অনেক গর্ব বোধ করি। একশো 70 বছর আগের মুসলিম শাড়িটা এখন আমাদের নিজের হাতে সেই শাড়ির সুতো বানাচ্ছি। এই সুতোটা হাতের 3টা আঙুল দিয়ে করতে হয়। আর এই সুতাটার জন্য করলাম কি হাতের 3টা আঙুল কেটে ফেলছিল ওই সময় মোগল আমলে। পুরো বিচি সহকারে এটা আমরা হাতে নিয়ে পরে এটা বিচি থেকে তুলোটা ছাড়াই। এটার আবার আমরা সুন্দর করে হাতে নিয়ে মানে ভালোভাবে এটার যেই ময়লা টলা থাকে পরিষ্কার করে যত ভাঁজ করবো মানে সুতাটা লম্বা হইব, তুলাটা লম্বা হইলে আমার সুতাটা আর কি বড় করে আসবো, আর ছোট হইলে ছোটোভাবে আসবো। আগে জামদানির কাজ করতাম, তারপরে সুইনা মুসলিম শাড়ি, ঢাকায় মুসলিম শাড়ি তৈরি হওয়ার জন্য তারপরে আমরা এই জায়গায় আসছি ট্রেডিং দিয়ে, তারপরে আমরা মুসলিম শাড়ি এখন তৈরি করি। এটা আমরা বাইনের সুতা বর্তাছি, যেটা আমরা বলি কাউন্ট। এই কাউন্টের সুতা দিয়ে আমরা শাড়ি এটা মোড়া বইরা তারপরে এটা আমাদের শাড়ি তৈরি হয়। এই সুতাটা প্রথম ধাপে মহিলারা ওই জায়গায় তুলা থেকে সুতাটা তৈরি করার পরে তারপরে আমাদের এই পাশে আসার পরে এটা আমরা আমাদের একটা ছাড়া আছে, এই যে এটার মধ্যে আমরা এই শাড়িটা এই 500 কাউন্টের সুতাটার ভরার পরে আমাদের এই মোড়াটা আবার আমাদের শাড়ি দেবে। শাড়ি গেলে এটা দিয়ে আমরা এই মুসলিম শাড়ি আমরা ওই জায়গায় সুতাটা কাজ করি। সুতাটা একদম সফট, তারপরে একদম চিকুন। এই কালাডোমা বাদে সুতাটা দেখা যায় না, এক নিচে কালাডোমা দিতে হয়।
এখানকার প্রতিটি সুতো, প্রতিটি বুনন যেন শত শত বছরের গল্প বলছে শিল্পীর হাতের জাদু ও তাদের ধৈর্যের। আপনি এই ঢাকায় মুসলিম এই প্রতিষ্ঠানের সাথে কতদিন ধরে আছেন? আমরা 2017 সালের থেকে প্রশিক্ষণ নিয়েছি। আমরা যখন প্রশিক্ষণ নিয়েছি কুমিল্লাতে প্রশিক্ষণ দিয়ে এখানে আসছি, স্যার আমাদেরকে আনছি। মানে আপনারা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তারপরে এই জায়গায়? জি, এখানে এসে আমি এই লোকজনকে প্রশিক্ষণ দিয়েছি, ওদেরকে শিখাইছি। আচ্ছা, এই যে চরকি, এটা কোনো কি বিশেষ কোনো? জি, এটা বিশেষ করে একটা গবেষণার মধ্যে মঞ্জুর ইসলাম স্যার এই চরকা বানাইছে। আর এই যে সুতোর বুননটাও কি সাধারণ? না, সাধারণ না, অতি কঠিন, অনেক কষ্টের জিনিসটা হইলে কি আপনার বোঝা গেছে, দেখা গেছে এইটা বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারে, বৈশা কাজ করতে পারে, একটু হাঁটাহাঁটি করতে পারে, এই জন্য অনেক কঠিন হইলো। এই জন্য মহিলারা কাজটা করতে চায় যে বৈশা একটু কাজ করতে পারে, এই লেগছে। এটা তো খুব সূক্ষ্ম একটি সুতা। হ্যাঁ, অনেক চিকুন, চুলের চেয়েও চিকুন। এই বেশি সূক্ষ্ম সুতা কিভাবে তৈরি হয়? এটা আপনার মনে করেন বেশি তাপমাত্রা থাকলে সুতা হাত থেকে আসে না, হাত গাইমা গেলে হাতে লাগিয়ে যায় তুলা, তখন সুতা আসে না, তখন আবার পাউডার মাখতে হয় হাতে মাইখা, এরপরে আবার শুকনো করে হাত আবার কাজ করতে হয়। আপনার রাইতে বাসা কোনো কাজকর্ম যদি থাকে, কাঁচা কাটাকাটি করে হাতে ন্যাকড়া পেঁচাই নিতে হয়। কাঁচাকাটি করার সময় হাত যখন না কাটে, আবার রাইতে ঘুমানোর সময় আপনার দেখা যাইতেছে জেলি মাইখা ঘুমাইতে হয়, সকালে আবার উঠে ধুয়া দিতে হয়, নাহলে হাতের আঙ্গুল 3টা স্রব থাকে, ভালো থাকে জেলি মাখলে। তারপর আপনার এখানে আইসা অনেক তাপমাত্রা হইলে সুতা কাটা যায় না, মন খারাপ থাকলে সুতা কাটা যায় না। মন খারাপ থাকলেও সুতা কাটা যায় না? মনের সাথে এটা একবারে মিল করে সুতা কাটতে হবে। আপনার বাসা কোনো বাড়ি সমস্যা হইলে এখানে টেনশন থাকলে সুতা কাটা যায় না। এই জন্য স্যার আমাদেরকে সবাইকে বলছে যার বাচ্চা কাচ্চা আছে নিয়ে আসতে, কারণ একটা মায়ের বাচ্চা যদি বাড়িতে থেকে আসে না, ওনার মন বাড়িতে থাকে, তখন মন যদি বাড়িতে থাকে এখানে কাজ করতে পারবে না। ঢাকাই মসলিন শুধু একটা বস্ত্র নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও কারিগরদের অসামান্য দক্ষতার প্রতিচ্ছবি। আপনি এটা কি বুনছেন? মুসলিম শাড়ি। এটা আমি কি সুতো হাত দিয়ে দেখতে পারি? হ্যাঁ, দেখতে পারেন, দেখেন, চিকন সুতা, হাতের তৈরি, খুব সূক্ষ্ম, হ্যাঁ, মুহিম। হ্যাঁ, এটা মিশিংয়ের কোনো কাজ নাই, হাতের তুলা থেকে হাতের সুতা বানাইতেছে এই পাশে। আচ্ছা, এই আধুনিক যুগে আপনারা মেশিন কেন ইউজ করেন না? মুসলিম শাড়ি এইভাবে বানাইতো, এই ভাস্কর্য দিয়ে, কাঠকুট দিয়ে, দড়ি দিয়ে এই বানাইতো। এখন আমরা যেটা আগে হারিয়ে গেছিলো এটাই ধরে রাখছি এখন। আর এই সুতাটাই ছিল মাহর আশের মতন। আগে যারা ব্রিটিশে যে বানাইতো মুসলিম শাড়ি, এই সুতা দিয়ে বানাইতো। জামদানির সুতা হচ্ছে মোটা, আমাদের এইটা হলো হাতের তৈরি সুতা চিকন, আর জামদানিটা হচ্ছে মিশিংয়ের সুতা, খুবই সূক্ষ্ম এবং খুবই মেন। এটা বুননের কৌশল তো একটু হলেও আলাদা, মানে একটু এদিক সেদিক হলেই সুতা ছিঁড়ে যাবে। আর এত চিকন সুতা কীভাবে শক্ত হবে বলেন? আর বেশি যদি হার্ড হয় তাহলে মুসলিম শাড়ি হবে না, তাহলে জামদানি শাড়ি হয়ে যাবে। এই যে আপনি কাজ করছেন, আমি আপনার পাশে দেখছি একটা পানি ভর্তি রঙিন কলস, এটা কি জন্য? এই কলসটা থাকলে তাপমাত্রা ঠান্ডা থাকে, কাজ করতে আমাদের সুবিধা হয়। হাট হয়ে যায়, সুতাটা গরম থাকে, সুতাটা নরম হয়ে ছিঁড়ে যায়। আর পানির কলসের দ্বারা একটু ঠান্ডা থাকে, আমরা কাজ করতে আমাদের একটু সুবিধা হয়। আমি মুসলিম হাউজে জড়িত আছি 6 বছর ধরে। এই তাঁতের প্রতিটা কাজ যন্ত্রই জামদানির যন্ত্রর মতো, তাই আমাদের এটা শিখতে বা করতে সমস্যা হয় নাই। আমরা জামদানিতে কাজ করছি, সুতা হাইস্ট 100 কাউন্ট, 120 কাউন্ট, এর উপরে সুতার কোনো কাউন্ট নাই। আর এটার মধ্যে মুসলিম শাড়ির সুতা রয়েছে 300 থেকে 400, 500 পর্যন্ত কাউন্ট সুতা। তবে এই সুতা দিয়ে কাজ করতে অনেকটাই কঠিন। দেখা গেছে এই সুতাটা ধরে রাখার লেগে আমাদের যে সময় ট্রেডিং দিছে, তখন মনে করেন ট্রেডিংয়ের সময় হাতে রসুন মাইখা রাত্রে শুয়ে থাকতে হয়েছে, তখন এই হাতে এই সুতায় ধরতে হয়েছে বা কাজ করতে হয়েছে, নাহলে এই সুতা ধরা যায় না,
হাতের মধ্যে বেজে যেত। এই বিমটা চালানোর পরে দেখা গেছে যে সুতাগুলো ছিঁড়া থাকে, এই সুতাগুলো ঠিক করতে এই জায়গায় নিম্নত 1 সপ্তাহ সময় লাগে। তো 1 সপ্তাহ সময় সুতাগুলো ঠিক করে তারপরে দেখা গেছে শাড়ির মধ্যে জয়েন দিতে হয়। শাড়ি যে সময় জয়েন দিতে হয় তখন ওই পাশে থেকে যে সুতাগুলো আসে সেই সুতাগুলো এই যেগুলা এটার মাক্কু বলা হয়। এই মাক্কুর ভিতরে যে সুতাটা, এই সুতা দিয়ে শাড়ি তৈরি হয়। তারপরে শাড়ির ডিজাইন হলো এই সুতা দিয়ে। এইটা এই তুলার সুতাই, এটা ন্যাচারাল কালার, এটা কোনো রং ইউজ করা হয় না। এই দুটোটা সুতা দিয়ে শাড়িটা ডিজাইন করা হয়। মসলিন শাড়ির ডিজাইন হলো দেয় আমাদের সারা ক্যাটালগ দেয়, মানে ক্যাটালগের মধ্যে দেখা গেছে আমরা দেখা এই ডিজাইনটা উঠাই। ছোট থেকে শুনেই এসেছি যে ঢাকায় মুসলিম শাড়ি যে তৈরি হয়েছে, কোনো সময় দেখি নেই করি নেই, কিন্তু বই পুস্তকে শুনছি যে ব্রিটিশ আমলে ব্রিটিশরা তৈরি করছে, কিন্তু এখন যে বর্তমানে করতে পারবো এটা কোনো সময় আশা করিনি। যে নিজের হাতে তৈরি করতে পারবো বা বাংলাদেশের ঐতিহ্য আবার একটা নতুন করে ফিরে আইবো, এটা কোনোদিন কল্পনার বাইরে। ভাবুন তো, একটা শাড়ি যার পুরোটাই 13 সালে বক্সের মধ্যে এঁটে যেত। অবিশ্বাস্য হলেও এটি ছিল শত শত বছর আগে ঢাকাই মুসলিমের বাস্তবতা। বর্তমান সময় ঢাকাই মুসলিম বেশ আলোচিত। এর ইতিহাস, ঐতিহ্য এবং এর উত্থান পতন সম্বন্ধে একজন গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি বলতেন কিছু। আমরা সাম্প্রতিক সময়ের যে আলোচিত তন্তুর কথা যদি বলি, মসলিন নিয়ে আমরা অনলাইন মিডিয়া, অফলাইন মিডিয়া অনেক জায়গায় অনেক রেফারেন্স দেখছি রিসেন্টলি। মসলিনের ইতিহাস কিন্তু আমরা যখন ইতিহাসের পাতায় দেখি, প্রায় 4000 বছরের হিস্ট্রি কিন্তু আমরা দেখি। সেই প্রাচীন মিশর থেকে শুরু করে পরবর্তীতে রোম, পরবর্তীতে আমরা ইউরোপে দেখেছি মসলিনের জয় জয়কার। এবং গত 2 থেকে 3000 বছর ধরে আমাদের এই মসলিন আমাদের এই ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় তৈরি হতো, সেই মসলিন কিন্তু আসলে আমাদের এশিয়ার বিভিন্ন দেশে পৌঁছে যেত। মধ্যযুগে আমরা দেখেছি আমাদের এই বাংলার সাথে যেহেতু আরব অঞ্চলের বণিকদের ভালো সম্পর্ক ছিল, প্রচুর মসলিন আমাদের এই ঢাকা অঞ্চল থেকে ইউরোপে এবং এশিয়ার বিভিন্ন দেশে চলে গিয়েছিল। আমরা একটু ইউরোপিয়ান হিস্ট্রির দিকে যদি তাকাই, আমরা কিন্তু রোমের ইতিহাসে খ্রিস্টীয় প্রথম শতকে কিন্তু আমরা মসলিনের উপস্থিতি দেখি। তারও আগে আমরা যখন মিশরে মমি কনসেপ্টটা প্রচলিত ছিল, মিশরের ফারাওদের পরিধেয় বস্ত্র হিসেবে কিন্তু আমরা মসলিনের কথা জানি। এবং মসলিন তখন আমাদের এই ভারতবর্ষ থেকে, আমাদের এই বাংলা অঞ্চলের যে বিখ্যাত মসলিন ছিল, এই মসলিন এই বাংলা থেকেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমরা কিন্তু যে মসলিন শব্দটা বলি, মসলিন শব্দটা কিন্তু আমাদের বাংলা কিংবা ফার্সি বা অন্য কোনো ভাষা থেকে আসেনি। বেসিক্যালি ইংরেজরা যখন আমাদের এখানে শাসন করতে আসে, তারা তখনকার ইরাকের মসুল নামে একটি বিখ্যাত বন্দর ছিল, সেই বিখ্যাত বন্দরের থ্রুতে আমাদের এখানকার যেই তখনকার মিহিতন্তু, সেই মিহিতন্তুকে তারা মসলিন নাম দেয়। এবং 1600 শতকের পরে মসলিন হিসেবেই আমরা ইউরোপের বিভিন্ন দেশে মসলিনের উপস্থিতি দেখি। আমরা অবিভক্ত বাংলার ইতিহাসের দিকে যদি তাকাই, আমরা কিন্তু দেখি বাংলার অনেক অঞ্চলে মসলিন ধরনের তন্তু উৎপাদন করা হতো। ঢাকা, মালদহ, শান্তিপুরি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মসলিনের তখনকার সময় কিন্তু তৈরি করতে দেখেছি। ঢাকাই মসলিন তার মিহি তন্তু এবং তার যে সূক্ষ্ম যে প্রাকৃতিক বৈশিষ্ট্য ছিল, সেই প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণেই কিন্তু আসলে পৃথিবী বিখ্যাত ছিল। ফুটি কার্পাস নামে তন্তুর কারণেই আসলে কিন্তু ঢাকাই মসলিনের মধ্যে আমরা যে মিহি কনসেপ্টটার কথা শুনি, সেই কনসেপ্টটা কিন্তু ঢাকাই মসলিনের মধ্যে আমরা দেখি। ফুটি কার্পাস ভারতীয় উপমহাদেশের অন্যান্য অঞ্চলে তেমন পাওয়া যেত না বলেই বাংলা তথা ঢাকার আশেপাশের যে অঞ্চলগুলো আমরা দেখি, এখনকার নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর এবং নরসিংদী, এই অঞ্চলগুলোতে কিন্তু শত বছর আগেও আমরা আমাদের এই মসলিনের কারিগরদের দেখতাম। এবং বলা হয়ে থাকে, ইতিহাসের গ্রন্থে আমরা দেখি 1851 সালে সর্বশেষ ইউরোপে মসলিন নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল এবং সেই প্রদর্শনীতে যে মসলিন কাপড়টি দেখানো হয় সেটির ওজন ছিল 8 তোলা। শুধু ইউরোপের অভিজাত গোষ্ঠী কিংবা তখনকার যারা ধনী ছিল তাদের কাছেই মসলিন আসলে অ্যাকসেপ্টেবল ছিল না। মসলিন কিন্তু তারও আগে আমরা দেখেছি বিভিন্ন সম্রাট সম্রাজ্ঞী তারা তাদের পরিধেয় বস্ত্র হিসাবে কিন্তু মসলিন বা মসলিনের তৈরি তন্তু দিয়ে পোশাক পরতেন। আমরা ইতিহাসকে যদি আরেকটু সরলভাবে বোঝার চেষ্টা করি, আমরা দেখেছি
মসলিন প্রায় 28 রকমের হতো এবং 28 রকমের মসলিনের একটা ফরম্যাট পরবর্তীতে আমরা জামদানি শাড়ির মধ্যে দেখি। আমরা ইবনে বতুতার যে বইটি পড়েছি কিতাবুর রেহালায়, সেখানে সোনারগাঁওয়ে তৈরি সুতি বস্ত্রের বিশেষ প্রশংসা তিনি করেছিলেন এবং সেখানে আমার ধারণা আমাদের এই মসলিনের কথাই তিনি উল্লেখ করেছেন এবং পরবর্তীতে চীন থেকে আগত অনেক পর্যটক আমাদের এই বাংলা ভ্রমণ করেছেন। তারা কিন্তু আমাদের এই সোনারগাঁ এবং এই অঞ্চলে যে আমরা সুতি কাপড়ের কথা বলি বা এখনকার যে মসলিনের কথা বলছি তার কিন্তু তারা প্রশংসা করেন। জগৎ বিখ্যাত যে মসলিনের কথা আমরা বলছি, মসলিন নিয়ে আসলে অনেক আবেগ, অনেক ইতিহাস আমাদের মধ্যে আছে। সেই প্রেক্ষিতেই আমরা সম্প্রতি দেখেছি গত কয়েক দশকে মসলিন নিয়ে অনেক গবেষণা চলছে এবং সম্প্রতি আমরা দেখেছি জিআই পণ্য হিসেবে আমাদের ঢাকাই মসলিনকে নির্বাচিত করা হয়েছে। আমরা হয়তোবা সেই আদি এবং অকৃত্রিম মসলিন হয়তোবা তৈরি করতে পারবো না, কিন্তু সেই মসলিনের মতোই আমরা মসলিন তন্তু দিয়ে আমরা আমাদের সেই অতীত ইতিহাসকে আবারও আমরা আমাদের আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে পারবো। এই মসলিন শুধু একটি বন্য নয়, এটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা আবারও মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। একসময় এই বাংলাদেশকে চিনত ঢাকাই মসলিন হিসেবে, অনেক পরিচিত ছিল। কালের বিবর্তনে সেই সুনামটা অনেকটাই কমে গেছে এবং এর অতীতটা, সোনালী যে অতীত, সেটাও আর নেই। মানে কি কারণ, কি মনে করে এর মানে উত্থান পতন সম্বন্ধে যদি বলতে? দেখেন, ঢাকাই মসলিন হারিয়ে গেছে প্রায় 200 বছর আগে। তখন সারা বিশ্বব্যাপী ঢাকাই মসলিন বাংলাদেশ থেকে রপ্তানি হতো। বাংলাদেশ থেকে আবার মুর্শিদাবাদের কাশিমপুর থেকে ওখানে আবার প্রসেস করে ওনারা ওখান থেকে রপ্তানি করতো। এক বছরে আমরা জানি যে 1747 সালে মাত্র এক বছরে 28,50,000 টাকার ঢাকাই মসলিন রপ্তানি হয়েছিল। আমাদের সোনারগাঁ আড়ং থেকে প্রায় 3.5 লাখ টাকার ঢাকাই মসলিন রপ্তানি করা হয়েছিল। সারা বিশ্বব্যাপী বাংলাদেশকে চিনত ঢাকাই মসলিনের দেশ হিসেবে। মোগল যে সাম্রাজ্য ছিল, মুঘলরা এই ঢাকাই মসলিনকে অনেক সাপোর্ট দিয়েছিল, অনেক সাপোর্ট। তাদের সময়ে আমরা যে বড় বড় ব্র্যান্ডিংগুলো নাম শুনি, আবিরওয়ান, শবনম, ডোরিয়া, মলমল খাস, এই কাপড়গুলো তখনই মোগলদের পৃষ্ঠপোষকতায় ঢাকাই মসলিন তৈরি হতো। মোগল সাম্রাজ্যের পতনও একটা ঢাকাই মসলিন মানে হারিয়ে যাওয়ার এটা একটা অন্যতম প্রধান কারণ। আর এটা পুনরুদ্ধার অবশ্যই করতে হবে। পুনরুদ্ধার যদি আমরা না করি তাহলে আমাদের এই যে এত বড় একটা ব্র্যান্ডিং ছিল ঢাকাই মসলিনের, আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য, আমরা জানি যে আমরা সভ্য জাতি, এটা আমাদের এটাকে তুলে ধরা, আমাদের এই ঐতিহ্যকে তুলে ধরার জন্য অবশ্যই ঢাকাই মসলিন পুনরুদ্ধার করা প্রয়োজন। ঢাকাই মসলিন হতে গেলে আমাদের 3টা জিনিস অবশ্যই লাগবে। একটা হলো ফুটি কার্পাস তুলা হতে হবে। 2 নম্বর হচ্ছে ফুটি কার্পাস তুলা থেকে হ্যান্ড স্পিনিংয়ের মাধ্যমে সুতা তৈরি করতে হবে। তারপর এটা প্রিউইভিং যে প্রসেসগুলো আছে টানার জন্য, প্রিউইভিং প্রসেস, মারকরণ, নাটাইকরণ, ববিনকরণ, সানাগাথা, বোয়াগাথা, টানাহাটা, বিমকরণ, এই কাজগুলো করার পর এটা তাঁতে বসবে। সে তাঁতটা হবে পিটলুম বা গর্ত তাঁত হতে হবে। এই গর্ত তাঁতে বয়ন করতে হবে। গর্ত তাঁতে বয়ন করার পর এটা সামান্য ফিনিশিং কাজ আছে, তখন আমরা সেটাকে ঢাকাই মসলিন বলবো। ঢাকাই মসলিনের যে প্রকল্প সরকারের, এখানে আমরা যেটা করেছি, আমাদের যে ফুটি কার্পাস তুলা যে হারিয়ে গিয়েছিল, আমরা সারা দেশব্যাপী এটা আমরা সার্চ করেছি। সার্চ করার পরে আমরা 6টা জাত পেয়েছি। ব্রিটিশ পিরিয়ডে বাংলাদেশে 6টা জাতের মানে তুলা ছিল। সেই তুলা ল্যান্ড্রেস হিসেবে থেকে যেতে পারে, ওয়াইল্ড কটন হিসেবে থেকে যেতে পারে, এই ধারণার উপরে আমরা সারা বাংলাদেশে সার্চ করেছি, করে 6টা জাত পেয়েছি। 6টা জাত পাওয়ার পরে আমরা কি করেছি, আমাদের যে মসলিন রয়েছে জাতীয় জাদুঘরে, সেই মসলিনের ডিএনএ টেস্ট করেছি। ডিএনএ, ক্লোরোপ্লাস্ট ডিএনএ আমরা বের করেছি। করার পরে এই সারা দেশে যে আমরা 39টা নমুনা কালেক্ট করেছিলাম মসলিনের ফুটি কার্পাস তুলার, সেটা ডিএনএ সিকোয়েন্স করেছি। করার পর আমরা যে 6টা জাত পেয়েছি, এর মধ্যে গাজীপুরের কাপাসিয়া থেকে যে আমরা জাতটা পেয়েছিলাম, সেটার সাথে আমাদের হুবহু মিলে গেছে ফুটি কার্পাস তুলা। তারপরে আমরা সেই তুলার চাষ বিভিন্ন জায়গায় দেশে করেছি। আমরা ফুটি কার্পাস তুলার জিআই পেয়েছি, আমরা ফুটি কার্পাস তুলার বীজ এবং গাছের জিআই পেয়েছি, আমরা ঢাকাই মসলিনের জিআই আমরা পেয়েছি। আমাদের সেকেন্ড ফেজ প্রজেক্টে আমরা বীজের পরিমাণ কমানো, ফাইবারের পরিমাণটা বাড়ানো আমরা চেষ্টা করতেছি। আর এখানে যখন আমাদের ধরেন যে একটা শাড়ি তৈরি করতে আমাদের 7 থেকে 8 লাখ টাকা, যেটা ভারী ডিজাইনের শাড়ি 7-8 লাখ টাকা খরচ হতো, মধ্যম ডিজাইন 5-6 লাখ টাকা খরচ হয়েছে, আর যেটা ডিজাইন একেবারেই নাই সেটা 3-6 লাখ টাকা, 3 থেকে 4 লাখ টাকা ব্যয় হয়েছে। তো এগুলো আমরা যেটা চেষ্টা করছি যে আমরা যদি টেকনোলজি হ্যান্ড ওভার করে দেই,
বেসরকারি উদ্যোক্তাদেরকে, তখন প্রোডাকশন কস্ট অনেক কমে যাবে বলে আমরা আশা করছি। আর আমরা যে শাড়িটা তৈরি করেছিলাম, আপনার যে কাঙ্ক্ষিত শাড়ি আমি আপনাকে দেখাচ্ছি, সেটা হলো এই শাড়ি। আপনি দেখেন যে এখানে যে আমরা ডিজাইনগুলো করেছি, এটা ন্যাচারাল কালার কটন দিয়ে আমরা করেছি, কোনো ডাই এখানে আমরা ইউজ করিনি, এটা 100% অর্গানিক। এটা হচ্ছে আপনার ডিজাইনগুলো সাধারণত আমাদের যারা রিসার্চ টিমের মেম্বার তারা আমরা পরামর্শ দিচ্ছে যে এইভাবে করো, কিন্তু তারা যে ডিজাইনগুলো করেছে এখানে কোনো জ্যাকার্ট ইউজ করে নেই, কোনো মেশিন কিংবা কোনো ক্যাড ইউজ করা হয় নাই, একদম সম্পূর্ণ নিজের মাথা থেকে তাঁতি। এই ডিজাইন বা মোটিফে মানে দেশের সংস্কৃতি কি আপনারা তুলে ধরছেন? অবশ্যই তুলে ধরা হয়েছে। এখানে আপনি দেখছেন ফুল আছে, যে ফুলের ডিজাইন এখানে চলে আসছে। তা এটা হচ্ছে সেই মানে আপনার এই কাপড়ের সেই ফিলিংস আসবে। এটা মানে কি বলবো, এটা আরামদায়ক আর 100% কটন এবং আরামদায়ক। কালের পরিক্রমায় উপনিবেশিক ষড়যন্ত্র ও অবহেলায় এই শিল্প হারিয়ে গিয়েছিল, তবে হাল ছাড়েনি বাঙালি। শুরু হয়েছে এর পুনরুজ্জীবনের সংগ্রাম। প্রিয় দর্শক, সময় হলো ইতিহাস ও ঐতিহ্যের নগরী নারায়ণগঞ্জের ঢাকাই মসলিন কেন্দ্র থেকে বিদায় নেওয়া। আবারও দেখা হবে বাংলাদেশের কোনো ঐতিহ্যবাহী শহরে ঐতিহ্যের চালচিত্র নিয়ে। সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।